হ্যালো অ্যাসপিরেন্টস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস একলব্য মডেল স্কুলের যে টিজিটি এবং পিজিটি যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার সিলেবাস নিয়ে, বাংলা সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা এই চ্যানেলে আমরা বাংলা নিয়ে আলোচনা করি। তো যারা বাংলার পরীক্ষা দিতে চাও, তো সেই সিলেবাসটা কীরকম রয়েছে এবং কিভাবে আমাদের সেই সিলেবাসের প্রস্তুতিটা নিতে হবে এবং কত নাম্বারের পরীক্ষা দিতে হবে, এবং সব শেষে আমরা তোমাদেরকে দেখাবো যে গত বছর অর্থাৎ 2023 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে বাংলার জন্য গোটা ভারতবর্ষে মোট কতগুলি সিট ছিল, এবং সেই অনুযায়ী তোমরা সিদ্ধান্ত নেবে যে আমাদেরকে এই সিলেবাসে প্রিপারেশন নেওয়া উচিত কি উচিত না। তো চলো আমরা প্রথমে দেখে নিই। তোমরা প্রত্যেকেই জানো যে ইএমআরএসে মোট 150 নাম্বারের পরীক্ষা হয়। এর মধ্যে 80 নাম্বার থাকে আমাদের বাংলা সিলেবাস থেকে, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলায় কথা বলি, বাংলা ভাষার জন্য পরীক্ষা দেব। তো বাংলার জন্য 80 নাম্বার থাকবে, আর 70 নাম্বার থাকবে অন্যান্য যে সিলেবাস রয়েছে সেখানে। এই 70-এর মধ্যে ভাগ রয়েছে, সেটা হচ্ছে 40 যোগ 30, এই অনুযায়ী ভাগ রয়েছে। এই 70 নাম্বারের সিলেবাসটা সবার আগে আমরা দেখে নিই, তারপরে আমাদের যে 80 নাম্বারের যে সিলেবাস সেটা দেখব। সিলেবাস পিজিটিএস, এই পিজিটিএস আর টিজিটি দুটোই একই সিলেবাস, ঠিক আছে। তো প্রথমে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এটা আমাদের পড়তে হবে। এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এটা শুধুমাত্র যারা বাংলা পরীক্ষা দেবে তাদের জন্য না, কিন্তু যে সাবজেক্টেরই পরীক্ষা দিক না কেন প্রত্যেকের জন্যই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসটা থাকবে, এই প্রশ্ন থাকবে। অর্থাৎ 70 নাম্বারের যে প্রশ্নের কথা বললাম সেটা প্রত্যেকের জন্যই থাকবে। তারপরে রিজনিং অ্যাবিলিটি থাকবে, নলেজ অফ আইসিটি, কম্পিউটারের ব্যাপারগুলো, কম্পিউটার সিস্টেম, বেসিস অফ অপারেটিং সিস্টেম, এমএস অফিস, কিবোর্ড ইত্যাদি কম্পিউটার যে সমস্ত থাকে সেই বিষয়গুলো কিন্তু থাকবে। টিচিং অ্যাপটিটিউড বিষয়ে থাকবে, হ্যাঁ, টিচিং নেচার, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস এবং বেসিক রিকোয়ারমেন্ট ইত্যাদি যে থাকে সে থাকবে। আর একটা এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড, পেডাগোগি অ্যান্ড কেস স্টাডি বেসড প্রশ্ন থাকবে। কিছু প্রশ্ন থাকবে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি 2020 উপরে, ঠিক আছে। আর থাকবে জেনারেল ইংলিশ থাকবে সকলের জন্যই, আর থাকবে জেনারেল হিন্দি। এই দুটো কিন্তু আমাদেরকে সকলের জন্যই থাকবে। শুধু এই দুটো না, মানে বাকিগুলো অন্যান্য সাবজেক্টে যারা পরীক্ষা দেবে সেগুলো। এখান থেকে আমরা কিন্তু 70 নাম্বারের প্রশ্ন পাবো, সেটা হচ্ছে 40 যোগ 30 করে 70 নাম্বারের প্রশ্ন পাবো, ঠিক আছে। এবার আমরা চলে যাব আমাদের যে সাবজেক্ট বাংলা, সেখানে যে 80 নাম্বারের প্রশ্ন থাকবে, সেই 80 নাম্বারের প্রশ্ন, সেই 80 নাম্বারের মধ্যে থাকবে 70 যোগ 5 যোগ 5। এই 70 নাম্বার থাকবে যে সিলেবাসটা আমি এখন দেখাবো বাংলার, সেই সিলেবাসের উপর। আর 5 থাকবে হচ্ছে এনইপি, বাংলায় থাকবে এনইপির উপরে 5 নাম্বার থাকবে এখানেও। আর হচ্ছে আমাদের পেডাগোগির উপর, বাংলার পেডাগোগির উপর থাকবে 5 নাম্বার। এই মিলে মোট থাকবে কিন্তু আমাদের 80 নাম্বার, ঠিক আছে। তো এই যে 70 নাম্বার, এই 70 নাম্বার সিলেবাসটা কি সেটা আমরা সবার প্রথমে দেখে নিই। চলো, এটা ম্যাথমেটিক্স শেষে আছে, বাংলার সিলেবাস শেষে আছে, সংস্কৃত বেরোলো। এই যে বাংলা, এই পিডিএফটা মানে সিলেবাসের এই পিডিএফটা আমি কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে, ঠিক আছে, ক্র্যাক নেট সেট বেঙ্গলি, সেখানেও পেয়ে যাবে। আবার এসএলএসটি, ক্র্যাক এসএলএসটি স্টাডি রুম এসএলএসটি সার্চ করবে, সেখানেও পেয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়েও কিন্তু এই সিলেবাসটা তোমরা পেয়ে যেতে পারো, মানে আমি দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবে। আচ্ছা, প্রথমেই রয়েছে হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। কি বলেছে? ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত উচ্চতর মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন সাহিত্য মালঞ্চ, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেমন টেক্সট বই রয়েছে 9, 10, 11, 12-এর, সেরকম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদেরও যে টেক্সট বই রয়েছে সাহিত্য মালঞ্চ, সেই সাহিত্য মালঞ্চ থাকবে, কিন্তু কোনটা 9, 10 কিন্তু নয়, একাদশ দ্বাদশের যে সিলেবাসটা বা যে টেক্সট বইটা পড়ানো হয় স্কুলে, সেই বইটা কিন্তু আমাদের পড়তে হবে। এবং সেইটা অনুযায়ী প্রশ্নের কী বিষয়ভিত্তিক প্রশ্ন হবে? রচয়িতার পরিচয়, বিষয়বস্তুর স্বরূপ, রস বৈশিষ্ট্য নির্ধারণ, চরিত্র বৈশিষ্ট্য নির্ধারণ, কাহিনীভিত্তিক রচনার ক্ষেত্রে পূর্ব বর্ণিত বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে। এই যে কাহিনীভিত্তিক রচনার ক্ষেত্রে
পূর্ব বর্ণিত বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে, মানে এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত হবে। আর পাঠ্যাংশ থেকে উদ্ধৃত অংশের ভিত্তিতে টিকা, ব্যাখ্যা ও ভাষাগত প্রশ্ন কিন্তু সেখানে করা হতে পারে, মানে হবে। তাহলে এইবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ে কি কি টেক্সট রয়েছে সেটা আমি দেখাবো। আগে আমরা এটা দেখে নিই, গোটা সিলেবাসটা দেখে নিই, তারপরে আমি সেটা দেখাচ্ছি কি কি রয়েছে। আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, দশম থেকে অষ্টাদশ শতক, অর্থাৎ মধ্যযুগ টোটাল এখানে দেখো কিন্তু ভাগ করে কিন্তু দেওয়া নেই। মানে আমাদের এসএলএসটিতে যেমন নির্দিষ্ট দেওয়া থাকে শুধুমাত্র আমরা কাশিরাম দাস পড়ো বা অনুবাদ সাহিত্যে দুজনের কথা পড়ো, মঙ্গল কাব্যে তিনজন, এরকম করে উল্লেখ থাকে, সেগুলো নেই। মানে সম্পূর্ণটা পড়তে হবে ডিটেলসে। যেমন প্রাচীন ও মধ্যযুগ সামাজিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের উন্মেষটা কী করে ঘটলো, তার উদ্ভবটা কী করে হলো, এবং বিকাশটা কীভাবে ঘটলো, এবং তার প্রভাবটা সমাজে কীভাবে পড়লো, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। বাংলা কাব্যের উদ্ভব কী করে ঘটলো এবং প্রকাশকাল জানতে হবে। বিভিন্ন কাব্যধারা ও তার প্রধান প্রধান কবিদের পরিচয় কিন্তু জানতে হবে, অর্থাৎ কে কোন কাব্য লিখেছিল, কখন কী ইত্যাদিতে জানতে হবে। কাব্য বিষয়ের বৈচিত্র্য, অর্থাৎ যে কাব্যটা গুরুত্বপূর্ণ সেই কাব্যের নানা রকম যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, কখন প্রকাশিত হয়েছিল, কোন সালে প্রকাশিত হয়েছিল, সেই চরিত্রগুলো কি কি, বা ওই কাব্য নিয়ে কোনো গুরুত্বপূর্ণ যে তথ্য সেগুলোকে জানতে হবে। এছাড়া তার যে বিবিধ বৈশিষ্ট্য, ঐতিহাসিক গুরুত্ব কি, ওই কাব্যটা আমাদের ঐতিহাসিক দিক থেকে কেন গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে, এবং সাহিত্য মূল্য কতটা সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এইসব জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে হবে। বিষয় বাংলা ভাষার উদ্ভব, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের মধ্যে রামায়ণ, মহাভারত, ভাগবত তিনটি পড়তে হচ্ছে। মঙ্গল কাব্য থাকছে, চৈতন্য জীবনী কাব্য থাকছে, নাচ সাহিত্য, আরাকান আসর সাহিত্য থাকছে, শাক্তপদাবলী, ময়মনসিংহীতে বাউল গান, অর্থাৎ সম্পূর্ণ যে মধ্যযুগ এটা ডিটেলসে কিন্তু থাকছে। এবার আমরা আধুনিক যুগে যাই, 1900 থেকে 20 শতক। এখানে যুগসন্ধি ও আধুনিক যুগপর্বের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ অষ্টাদশ শতক থেকে যখন 19 শতকে পৌঁছাচ্ছি তখন যে যুগসন্ধির কাল যেটা আমরা বলি 1760, সেখান থেকে 1802-3 এই সময়কার যে ঘটনা, যুগসন্ধির কাল, অর্থাৎ মধ্যযুগের বৈশিষ্ট্য কিছু থেকে যাচ্ছে, আবার আধুনিক যুগের বৈশিষ্ট্য সেখানে উদ্ভব ঘটছে, উন্মেষ ঘটছে। ঠিক আছে, এই যে যুগসন্ধি সেই সময় ঘটনা, সেই সময়কার ঘটনা পর্ব এবং প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনাগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার কী প্রভাব পড়লো, ছাপাখানা আবিষ্কার, ছাপাখানা তৈরি হলো, এবং ছাপাখানায় বিভিন্ন গ্রন্থ ছাপা আকারে বেরোতে লাগলো, ফলে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কী কী প্রভাব পড়লো সেটা কিন্তু আমাদের জানতে হবে। রচয়িতার জীবন ও সৃজনকর্মের বিশিষ্টতা, গ্রন্থের নাম, প্রকাশকাল, বিষয়বস্তু, পরিমাণ এগুলো জানতে হবে। সাময়িক পত্র কিন্তু আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে প্রথম প্রকাশকাল আর ঐতিহাসিক গুরুত্ব আর সম্পাদকের নাম। তো এখানে গদ্য, প্রবন্ধ, সাহিত্য, সাময়িক পত্র, সেখানে আমরা যাচ্ছি দিগদর্শন থেকে কবিতা পত্রিকা অবধি কিন্তু পড়তে হবে। দিগদর্শন যে শুরু হচ্ছে সাহিত্যের এই সাময়িক পত্রে, সেখানে কবিতা পত্রিকা যত পত্রিকা রয়েছে প্রত্যেকটার প্রকাশকাল, সম্পাদক, গুরুত্ব, এই তিনটে তথ্য কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, কথা সাহিত্য আমাদের কিন্তু পড়তে হবে একদম 20 শতক পর্যন্ত। সাহিত্যের রূপরীতি কিন্তু আমাদের পড়তে হবে। কাব্যের মধ্যে থাকছে আখ্যান কাব্য, মহাকাব্য, গীতিকাব্য, সনেট। প্রবন্ধ থাকে সংজ্ঞা, স্বরূপ, রাম্যরচনা, সমালোচনা সাহিত্য। নাটকের মধ্যে থাকে ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, একাঙ্ক নাটক, রূপক সাংকেতিক নাটক, কাব্য নাটক, নাট্যকাব্য। উপন্যাসের মধ্যে থাকবে নোভেল ও রোমান্স, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্ত্বিক, আত্মজীবনী উপন্যাস, কাব্য উপন্যাস। ছোট গল্পের মধ্যে থাকবে ছোট গল্পের বিবিধ বৈশিষ্ট্য বা বৈচিত্র্যগুলো কিন্তু আমাদের পড়তে হবে এবং জানতে হবে। বাংলা ভাষা তত্ত্ব, বাংলা ভাষার উদ্ভব, ভাষা উপভাষার সম্পর্ক, বাংলার উপভাষা যে 5টা উপভাষা রয়েছে, সাধু চলিত ভাষা, বৈশিষ্ট্য, পার্থক্য এবং রূপান্তরগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে আমাদের ধ্বনি তত্ত্ব পড়তে হবে। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, উচ্চারণ স্থান, ধ্বনি পরিবর্তন, স্বরভক্তি, অপোন্নতি প্রত্যেক নাম দিয়ে দিয়েছে, বর্ণবিপর্যয়, সমীভবন, বিনাসিক নাসিক ভবন, ধ্বনিলোপ, স্বরাগম, বর্ণদিত্য, লোকনিযুক্ত, অল্পপ্রাণীভবন, মহাপরিমাণ, ঘোষীভবন, অঘোষীভবন, সমাক্ষর, সাদৃশ্য, জোরকলম শব্দ, শ্রুতিধ্বনি, অর্থাৎ প্রায় বেশিরভাগটা মানে 95% এখানে মানে গুরুত্বপূর্ণগুলো দিয়ে দিয়েছে, এগুলো আমাদের কিন্তু পড়তে হবে। শব্দভাণ্ডার, শব্দের শ্রেণীভাগ, আমাদের এই আগন্তুক শব্দ, তৎসম, অর্থ, তদ্ভব, বিদেশি সংকর শব্দ, এই সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। শব্দার্থ তত্ত্ব, শব্দার্থ পরিবর্তনের প্রধান প্রধান কারণগুলো জানতে হবে। এবার তার বিভিন্ন ধারা, কী কী ধারা থাকে, অর্থবিস্তার, অর্থসংক্রম বা অর্থ সংশ্লেষ, এই ধারাগুলো সম্বন্ধে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে।
জানতে হবে ছন্দ, সংজ্ঞা, বিচার, দল, অক্ষর, কলা, মাত্রা, ছেদ, জ্যোতি, পর্ব, লয়, পংক্তি, চরণ, স্তব এবং নামান্তর সহ অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত। নামান্তর সহ মানে এই অক্ষবৃত্তের কিন্তু 7, 8, 10টা নাম রয়েছে, মাত্রাবৃত্তের 7, 8, 10টা নাম রয়েছে, স্বরবৃত্তের 7, 8, 10টা নাম রয়েছে এবং সেই নামগুলো কে কে দিয়েছে, কেন দিয়েছে, এগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। এগুলো প্রত্যেকটার ক্লাস যখন এই পরীক্ষার আমাদের নোটিফিকেশন চলে আসবে, আমি প্রত্যেকটার ক্লাস এই ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, তোমরা ফ্রিতে সম্পূর্ণ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। শব্দালঙ্কার, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, অর্থালঙ্কার, উপমা, রূপক, প্রৎপ্রেক্ষা, ব্যাজস্তুতি, অতিশয়োক্তি, অপূর্ণতি, সমাসোক্তি, ব্যতিরেক, বিরোধাভাস, নিশ্চয়, সন্দেহ। হ্যাঁ, কাব্য বিচারে ধ্বনিবাদ, রসবাদীদের মতামত, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ কাব্যতত্ত্ব থেকেও কিন্তু রয়েছে। এবার দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা মানে নেট সেট পড়ছো তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে ভীষণভাবে ফলো করো, কারণ আমি আর সামনের কিছুদিনের মধ্যেই এই কাব্য নির্মাণ শৈলীর এই ছন্দ, অলঙ্কার এবং কাব্যতত্ত্ব এই বিষয়টার উপর নেট সেট সংক্রান্ত মানে নেট সেটের কথা মাথায় রেখে আমি ভিডিও আনতে চলেছি, ক্লাস আনতে চলেছি। তো যারা মানে এই বিষয়টা পড়তে চাও তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তাহলে কি হবে, এবং নেট সেট উপর নির্ভর করে যখন আমি এই ছন্দ, অলঙ্কার এবং কাব্য, ধ্বনিবাদ, রসবাদী আলোচনাগুলো নিয়ে আসবো, ক্লাসগুলো নিয়ে আসবো, তোমরা সেই ক্লাসগুলো কিন্তু করে নেবে। তাহলে এইটার উপর কভার হয়ে যাবে, নেট সেটের জন্য পড়া আর এটার জন্য পড়া মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে, একই ব্যাপার। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে এই যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বুকটার কথা আমরা প্রথমে বলেছে, এই টেক্সট বুকটাতে কি কি টেক্সট রয়েছে সেটা এবার আমরা একটু দেখে নিই। এই দেখো, এটা হচ্ছে সাহিত্য মালঞ্চ, উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন, একাদশ শ্রেণী, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের লোগো এখানে রয়েছে। ঠিক আছে, এই যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, এই যে একাদশ শ্রেণীর বই, এখানে আমরা দেখে নেই যে কি কি রয়েছে। এই বইটাও আমি কিন্তু দিয়ে দেব, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, তোমরা সেখান থেকে কিন্তু এই বইটার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আর যদি কারো পার্সোনালি দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তাকেও কিন্তু দিয়ে দিতে পারি। এই দেখো সূচিপত্র, কবিতার ক্ষেত্রে রয়েছে কা তরিপদ লুইপাদ, অর্থাৎ চর্যাপদ থেকে একটা কিন্তু কবিতা কিন্তু এখানে দিয়েছে প্রথমেই। তারপরে গোবিন্দ দাসের রয়েছে গৌরচন্দ্রিকা, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর রয়েছে ফুল্লরার বারোমাসা, মাইকেল মধুসূদন দত্তের রয়েছে বঙ্গভাষা, রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে প্রার্থনা, দ্বিজেন্দ্রলাল রায়ের রয়েছে জন্মভূমি, অনঙ্গ মোহিনী দেবীর রয়েছে মধ্যাহ্ন, জীবনানন্দ দাশের রয়েছে আবার আসিব ফিরে, কাজী নজরুল ইসলামের রয়েছে সাম্যবাদী, শঙ্খ ঘোষের রয়েছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। গদ্যের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসন্তের কোকিল, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদেশিকতা, স্বামী বিবেকানন্দের সিংহল ও বৌদ্ধ ধর্ম, এস ওয়াজেদ আলীর ভারতবর্ষ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সরস্বতীর কুণ্ড এবং সৈয়দ মুস্তফা আলীর নেতাজি। ছোট গল্পের মধ্যে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি, আশাপূর্ণা দেবীর ঘূর্ণমান পৃথিবী, নরেন্দ্রনাথ মিত্রের হেডমাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক রয়েছে মুকুট নাটক। ঠিক আছে, হ্যাঁ, এখানে রয়েছে চিহ্নিতকরণগুলি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বলতে যারা 11-এ পড়ছে ত্রিপুরাতে তারা এই স্টার চিহ্নগুলো পড়বে, কিন্তু তোমাদের কিন্তু টোটালটাই পড়তে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু টোটালটাই পড়তে হবে, যে স্টার চিহ্ন বাদ দিয়েও কিন্তু পড়তে হবে। আচ্ছা, এবার আমরা দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা দেখে নিই, দ্বাদশ শ্রেণীতে কী কী গল্প, কবিতা, নাটক রয়েছে সেগুলো এবার দেখি আমরা। সাহিত্য বাণিজ্য 4, উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংসদ, দ্বাদশ শ্রেণী। ঠিক আছে, দ্বাদশ শ্রেণীতে আমরা দেখি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, দেখি কি কি রয়েছে। আচ্ছা, আচ্ছা, সূচিপত্র মৌলিক অধিকার সূচিপত্র, এইবার সূচিপত্র দিয়েছে। কবিতার মধ্যে রয়েছে চণ্ডীদাসের নিবেদন, ভারতচন্দ্র রায়ের শিবের দক্ষালয় যাত্রা, নবীনচন্দ্র সেনের আশা, রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান, মোহিতলাল মজুমদারের কালবৈশাখী, কাজী নজরুল ইসলামের নারী, প্রেমেন্দ্র মিত্রের পাখিদের মন, দীনেশ দাসের যুদ্ধ কেন, সুকান্ত ভট্টাচার্যের আগামী, শামসুর রহমানের স্বাধীনতা তুমি, শক্তি চট্টোপাধ্যায়ের জঙ্গলে যাবার, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি।
গদ্যের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাহুবল ও বাক্যবল, জগদীশচন্দ্র বসুর কবিতা ও বিজ্ঞান, রবীন্দ্রনাথ ঠাকুরের মন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্নদা দিদি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্ত্রী জাতির অবনতি, সুনীতিক চট্টোপাধ্যায়ের সংস্কৃতি, অন্নদা শঙ্কর রায়ের যুগ জিজ্ঞাসা, অদ্বৈত মল্লবর্মণের তিতাস। ছোট গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আপদ, পরশুরামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি, সুবোধ ঘোষের অযান্ত্রিক, সত্যজিৎ রায়ের বিষফুল, নবনীতা দেবসেনের মধ্যরাতের ভয়ঙ্কর, বাণীবসুর গোলাপি ঘর। ঠিক আছে, তো এইগুলো রয়েছে হচ্ছে দ্বাদশ শ্রেণীর সিলেবাসে, এবং আমাদের ইমেন্স যারা পরীক্ষা দেবে তাদেরকেও এই সমস্ত সবটাই পড়তে হবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে বিগত যে 2023 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় বাংলার গোটা ভারতবর্ষের মধ্যে মোট কতগুলো সিট ছিল। একদম যাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটাকে আমি স্ক্রিনে নিয়ে আসছি, সেখানেই তোমরা দেখে নাও কতটা সিট ছিল, তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে যে এই বিষয়ে তোমাদের এখনই পড়াশোনা করা উচিত কিনা। কারণ আগামীতে যে পরীক্ষাটা হবে সেটা নোটিফিকেশন কিন্তু এখনও বের হয়নি। ঠিক আছে, তো তোমরা সেটা দেখে নাও আগে, যে মোট কতগুলো সিট ছিল সেটা দেখে নাও। দেখো এবার আমরা 2023 সালে অ্যাবাউট EMRS স্টাফ সিলেকশন এক্সামিনেশন ESSE 2023, এখানে দেখো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পিজিটির সিট রয়েছে 2266টা। ঠিক আছে, কিন্তু 2266টা সমস্ত সাবজেক্টের জন্য বাংলার করা রয়েছে, সেইটা আবার আমরা দেখে নিই। আচ্ছা, বাংলার করা রয়েছে এই যে, ঠিক আছে, বাংলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, গ্রুপ বি। হ্যাঁ, সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে কিছু মারাঠি, উড়িষ্যা, তেলেগু, সংস্কৃত, বেঙ্গলি, এই যে 5 নম্বরে রয়েছে বেঙ্গলি। এখানে 2023 সালে কিন্তু যে পরীক্ষাটা হয়েছে সেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 3, অর্থাৎ বাংলায় 2023 সালে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেখানে গোটা ভারতবর্ষের মধ্যে মাত্র 3টা সিট ছিল। এবার সামনে যে ভ্যাকেন্সিটা বেরোবে, এখনও বেরোয়নি, নোটিফিকেশন এখনও আসেনি, সেখানে সিলেবাসটা ধরা মানে আমি ধরে নিচ্ছি সিলেবাসটা এটাই থাকবে, মানে এটাই থাকার সম্ভাবনা 95%, বা চেঞ্জ হলেও সামান্য কিছু চেঞ্জ হতে পারে। তো সেখানে সিট করা থাকবে, এটা তোমরা বুঝতেই পারছো। গতবার ছিল 3টে, এবার যদি বেশি হয়, কটা বেশি হবে? 5টা বা 7টা, তার বেশি হওয়ার কথা কিন্তু নয়, বা ম্যাক্সিমাম হলো 10টা, এতগুলো থাকতে পারে, তার বেশি কিন্তু নয়। তাই যারা EMRS নিয়ে পড়াশোনা করতে চাও বা কোথাও কোনো কোচিংয়ে ভর্তি হতে চাচ্ছ, সিলেবাস দেখে যে না ঠিক আছে সিলেবাস আমাদের SLST কভার হয়ে যাবে, হ্যাঁ, তবে পড়াশোনা করলে কি হবে যে আমাদের SLSTর জন্য যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে SLST একই সিলেবাস। ঠিক আছে, বা যারা নেট পড়ছো তাদের কিছু অংশ এক আছে, হ্যাঁ, সেই সিলেবাসটা আমাদের পড়াশোনা হবে, কভার হবে। কিন্তু এটার জন্যই এটা চাকরি পাওয়ার জন্যই যদি পড়তে হয়, তাহলে সেটা কিন্তু তুমি 10 বার ভাববে, তারপর পড়বে। আমি কিন্তু এটা বলছি না যে তুমি পড়বে না, মানে যেহেতু গোটা ভারতবর্ষের মধ্যে 3টা সিটের কথা রয়েছিল গতবার, এবার যদি 10টাও থাকে, তাহলেও সেখানে তোমার যে কম্পিটিশনের যে ব্যাপারটা, সেটাকে মাথায় রেখে তুমি তোমার অ্যাবিলিটিকে বুঝে নিয়ে সেইভাবে তুমি ভাববে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।